গল্পের শুরুতে স্ক্রিনে অ্যানা আর লুইস নামের এক দম্পতিকে দেখা যায়, যারা নিজেদের শোবার ঘরে বসে টুকটাক কথা বলছিল। ঠিক ওই মুহূর্তে টেলিভিশনের পর্দায় এক জরুরি সতর্কবার্তা প্রচার হতে থাকে, কিন্তু এই দুজনের কারোরই নজর টিভির দিকে ছিল না এবং তারা দুজনেই সেই নিউজটাকে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই জরুরি খবরটাকে এভাবে ইগনোর করাটা যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে তা তারা ভাবতেও পারেনি। পরদিন সকালে ঘুম থেকে জেগে লুইস লক্ষ্য করে যে পাশের বাড়ির একটা মেয়ে তাদের দরজায় দাঁড়িয়ে আছে এবং অদ্ভুতভাবে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটির এমন চাহনি দেখে লুইসের ধারণা হলো ও বোধহয় কোনো বিপদে পড়ে সাহায্য চাইতে এসেছে। এই ভেবে লুইস মেয়েটিকে ঘরের ভিতরে আসার জন্য ইশারা করে, তবে এই অস্বাভাবিক মুখটা লুইস একদম খেয়াল করতে পারে না। সে তড়িঘড়ি করে মেয়েটার উপকার করার জন্য সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু ঠিক ওই মুহূর্তে মেয়েটা আচমকা একটা রক্তপিপাসু বন্য পশুর মতো লুইসের ঘাড়ের উপর কামড় বসিয়ে দেয়, যার কারণে লুইস যন্ত্রণায় বিকট চিৎকার করে ওঠে। লুইসের এই চিৎকারের আওয়াজ পেয়ে তার স্ত্রী অ্যানা জেগে ওঠে এবং দ্রুত লুইসের দিকে ছুটে এসে ওই মেয়েটাকে গায়ের জোরে টেনে দূরে সরিয়ে দেয়। তবে এবার সেই মেয়েটা উল্টো অ্যানাকে কামড়ানোর জন্য তার দিকে ধেয়ে আসতে শুরু করে। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে অ্যানা প্রচন্ড ভয় পেয়ে তড়িঘড়ি করে নিজের পেছনের ঘরে দরজায় লক করে দেয়। এরপর অ্যানা জলদি একটা কাপড় হাতে নিয়ে তার স্বামীর গলা থেকে বের হওয়া রক্ত বন্ধ করার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু মেয়েটি লুইসকে এতটাই নৃশংসভাবে কামড়েছিল যে কোনোভাবে সেই রক্ত থামানো যাচ্ছিল না। উপায় না পেয়ে অ্যানা তখনই অ্যাম্বুলেন্সকে ফোন করার জন্য এগিয়ে যায়। যখনই অ্যানা পেছনে ফিরে সে দেখতে পায় তার স্বামী, যে কিনা একটু আগে যন্ত্রণায় ছটফট করছিল, সে এখন একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার কিছুই হয়নি। এখন অ্যানা এই অলৌকিক কাণ্ডটা মাথায় ঢোকার আগেই লুইস আচমকায় অ্যানার উপর চড়াও হয় এবং তাকে কামড়ানোর জন্য হিংস্র চেষ্টা চালায়। কিন্তু অ্যানা যে কোনো উপায়ে হোক লুইসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে এবং ভিতরে খিল আটকে দেয়। তবে লুইসও দমে না গিয়ে তখনই বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। এই মরণ কামড় দেখে অ্যানা ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত বাথরুমের জানালা খুলে জান প্রাণ দিয়ে বাইরে বের হতে যাবে। ঠিক তখনই লুইস পেছন থেকে অ্যানার পা চেপে ধরে। এবার অ্যানা নিজের জান বাঁচাতে লুইসকে জোরে একটা লাথি মেরে তার হাত থেকে পা ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং দ্রুত নিজের গাড়ির কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু তখনই তার চোখে পড়ে পাশের বাড়ির এক লোকের উপর। সে হাতে বন্দুক নিয়ে চারপাশের লোকজনের উপর এলোপাথারি গুলি চালাচ্ছিল। আচমকা এই মরণ খেলা দেখে অ্যানা কিছুই মাথায় ঢুকাতে পারছিল না যে আসলে চারপাশে এসব কি হচ্ছে। তাই অ্যানা ওই লোকের কাছে চিৎকার করে জানতে চায় যে এখানে এসব আজেবাজে কাণ্ড কেন ঘটছে। তখন ওই লোকটা উল্টো অ্যানার দিকে বন্দুক তাক করে চেঁচিয়ে বলে যে আমার থেকে দূরে থাকো, নয়তো এখনই তোমাকে খতম করে দেব। আসলে ওই লোকটা অ্যানার কাপড়ের রক্তের দাগ দেখে ধরে নিয়েছিল যে অ্যানাও হয়তো ওই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এবার লোকটা যখনই অ্যানাকে গুলি করার জন্য পা বাড়ায়, ঠিক ওই মুহূর্তে পেছন থেকে এক অ্যাম্বুলেন্স প্রচন্ড গতিতে এসে লোকটাকে এমন ভাবে ধাক্কা মারে যে সে ঘটনাস্থলেই মারা যায়। এই ভয়ঙ্কর কাণ্ড দেখে অ্যানার তো কলিজা শুকিয়ে যাওয়ার দশা এবং যখন সে চারপাশের পরিবেশের দিকে তাকায় তখন দেখে পুরো এলাকা হুলস্থুল পড়ে গেছে। যে যাওয়ার মতো নিজের জীবন বাঁচাতে একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে চারিদিকে পাগলের মতো ছুটাছুটি করছে এবং পুরো মহল্লা দাউ দাউ করে আগুনে পুড়ছে। এখন অ্যানা যে এই নরকুণ্ডের থেকে গাড়ি নিয়ে পালাবে তার আগে লুইস ঘর থেকে হন্যে হয়ে বেরিয়ে আসে। তখন অ্যানা কোনো মতে ঝটপট গাড়ির ভেতর ঢুকে পড়ে এবং ইঞ্জিন স্টার্ট দিয়ে ওখান থেকে টান দেয়, কিন্তু তখনই তার স্বামী লুইস আচমকা গাড়ির উপর লাফিয়ে ওঠে এবং সামনের কাজটা ভেঙে ফেলার জন্য জোরে আঘাত করতে থাকে। তখন অ্যানা গাড়িটাকে ডানে বামে ঝাঁকুনি দিয়ে লুইসকে নিচে ফেলে দেয় এবং অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ি ছোটায়, কিন্তু লুইস তাও হাল ছাড়ে না এবং সে অ্যানার গাড়ির পেছনে পেছনে জান প্রাণ দিয়ে দৌড়াতে থাকে। তবে ঠিক তখনই তার নজর পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি মহিলার উপর পড়তে এসে অ্যানার আশা ছেড়ে দিয়ে ওই নতুন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ওই দিকে ছুটে যায়। এরপর অ্যানা তড়িঘড়ি করে গাড়ির রেডিওটা চালু করে এবং রেডিওর খবরে সে জানতে পারে যে গোটা শহর জুড়ে এক মারাত্মক জাম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কবলে ইতিমধ্যে অসংখ্য মানুষ চলে এসেছে। আর এই ভাইরাসটি আলোর গতিতে ছড়াচ্ছে, কারণ কোনো আক্রান্ত ব্যক্তি যদি কোনো সুস্থ মানুষকে কামড় দেয় তবে এই সাধারণ মানুষটিও সাথে সাথে রক্ত পিপাসু জাম্বিতে রূপান্তরিত হয়ে যায়। এই কারণেই রেডিওতে বারবার সতর্ক করা হচ্ছে যে যারা এখনো এই ভাইরাস থেকে সুরক্ষিত আছেন তারা যেন অতি দ্রুত নিজেদের জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজে নেন। কিন্তু তখনই স্ক্রিনে পুরো শহরের এক শিউরে ওঠার মতো দৃশ্য দেখানো হয়, যা দেখে বোঝা যাচ্ছিল এই জাম্বি ভাইরাসের তাণ্ডবে পুরো শহরটা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর তখনই আচমকা এক সিকিউরিটি গার্ড এসে অ্যানার গাড়িটা ছিনতাই করার চেষ্টা করে, তবে অ্যানা লোকটাকে জোরে এক লাথি বসিয়ে দেয় এবং কোনো মতে তার হাত থেকে নিজেকে মুক্ত করে নেয়। কিন্তু এই দস্তাদস্তির চক্করে অ্যানার গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি জোরে গিয়ে সামনে একটা বিশাল গাছের সাথে ধাক্কা খায়। ধাক্কাটা এতই তীব্র
প্রহার জোরালো ছিল যে অ্যানা সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর যখন তার চেতনা ফিরে আসে তখন সে ঢলতে ঢলতে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগে হঠাৎ এক পুলিশ অফিসার তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে এবং অ্যানাকে মুখ ফুটে কিছু বলতে বলে, যাতে পুলিশ অফিসার নিশ্চিত হতে পারে যে অ্যানা আসলে কোনো জাম্বি নাকি সুস্থ স্বাভাবিক মানুষ। তখন অ্যানা ভয়ে কেঁদে উঠে বলে, দয়া করে আমাকে মেরো না। তার এই আকুতি শুনে পুলিশ অফিসার সহজেই বুঝতে পারে যে অ্যানা ওই ভাইরাসে আক্রান্ত নয়, কারণ জাম্বিরা কখনো মানুষের মতো কথা বলতে পারে না। এবার অ্যানাও আশ্বস্ত হয় যে একজন পুলিশ অফিসারের সাথে থাকলে অন্তত তার জীবনটা নিরাপদে থাকবে। তাই অ্যানা ওই অফিসারের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে। তখন পুলিশ অফিসারটিও অ্যানাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তাকে বলে, আমার পেছন পেছন চলে আসো। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর তারা রাস্তায় আরো 3জন নতুন মানুষের দেখা পায়। তাদের মধ্যে লোরা নামের একটা মেয়ে ছিল যে কিনা 8 মাসের প্রেগনেন্ট ছিল এবং সাথে তার স্বামী ছিল যার নাম অ্যান্ড্রো। আর তাদের ওই দলের তৃতীয় সঙ্গীটির নাম ছিল মাইকেল। এখন এই 5 জনের টিম মিলে একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে সামনের দিকে এগোতে থাকে এবং কিছু দূর যাওয়ার পরে তাদের চোখের সামনে একটা মস্ত বড় শপিং মল ভেসে ওঠে। তখন তারা সবাই মিলে এই মলটার ভিতরে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ জাম্বিদের হাত থেকে বাঁচার জন্য এই মলটি ছিল একদম পারফেক্ট ও সেফ একটা জায়গা। তাছাড়া মলের ভেতরে খাওয়া দাওয়ার জিনিসের কোনো অভাব ছিল না। এই ভেবে তারা যখনই মলের দরজার কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা করে তখনই তারা টের পায় যে দরজাটা আসলে ভেতর থেকে তালাবদ্ধ করা। ঠিক ওই মুহূর্তে কিছু দূর দাঁড়িয়ে থাকা একটা জম্বি তাদের দেখে ফেলে এবং সে ক্ষুধার্ত পশুর মতো তাদের দিকে প্রচন্ড গতিতে ছুটে আসতে শুরু করে। তখন তারা নিজেদের বাঁচাতে ওই জাম্বিটার উপর এলো পাথারি গুলি চালাতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাম্বিটার উপর ওইসব বুলেটের কোনো পাত্তাই ছিল না এবং উল্টো গুলির বিকট আওয়াজ শুনে আশেপাশে আরো এক ঝাঁক জাম্বি তাদের দিকে তেড়ে আসতে শুরু করে। তখন অন্য কোনো উপায় না পেয়ে সেই পুলিশ অফিসারটি তড়িঘড়ি করে দরজাটার তালা লক্ষ্য করে গুলি চালায় এবং তালাটা ভেঙেও ফেলে, যার ফলে তারা সবাই চটপট মলের ভেতরে ঢুকে পড়ে এবং পেছনের দরজাটা শক্ত করে আটকে দেয়। ভেতরে প্রবেশ করার পর তারা প্রত্যেকে পুরোপুরি সতর্ক হয়ে মলের প্রতিটি কোনায় কোনায় ভালো করে তল্লাশি করতে শুরু করে, যাতে এটা নিশ্চিত হওয়া যায় যে এই মলের ভেতরে আগে থেকে কোনো জাম্বি লুকিয়ে আছে কি না। তবে স্বস্তির বিষয় এটাই ছিল যে মলের ভেতরে আগে থেকে কোনো জাম্বি লুকিয়ে ছিল না। এই কারণে তারা সবাই কিছুটা সময় এক জায়গায় বসে শান্তিতে একটু জিরিয়ে নেয়। কিন্তু তখনই মাইকেল সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমাদের মলের প্রত্যেকটা প্রবেশদ্বার খুব ভালো করে পরীক্ষা করা উচিত, যাতে কোনো দরজা ভুলবশত খোলা না থেকে যায়। মাইকেলের এই যুক্তিটা সবারই বেশ পছন্দ হয়, যার কারণে তারা আবারও মলে চিপায় চিপায় প্রতিটা কোনায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। তল্লাশি করার এক পর্যায়ে মাইকেল যখন স্টোর রুমের দিকে এগিয়ে যায় তখন সে ভেতর থেকে একটা অদ্ভুত আর বিটকেল একটা আওয়াজ শুনতে পায়। সেই শব্দ শুনে মাইকেল কোনো আওয়াজ না করে চোরের মতো আলতো করে স্টোর রুমের দরজাটা খোলে এবং ভেতরের দৃশ্য দেখা মাত্র তার দম আটকে যাওয়ার মতো দশা, কারণ ভেতরে একটা জাম্বি একটা আস্ত মানুষকে কামড়ে কামড়ে খাচ্ছিল এবং ঠিক তখনই জাম্বিটার চোখ সোজা মাইকেলের উপর গিয়ে পড়ে। এরপর সে জাম্বিটা মাইকেলকে ছিঁড়ে খাওয়ার জন্য তার উপর জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মাইকেল চটজলদি নিজের আত্মরক্ষা করতে গিয়ে একটা সূক্ষ্ম ও চোখা কাঠের টুকরো সজোরে ওই জাম্বিটার মাথার উপর গেঁথে দেয়। অন্যদিকে স্টোর রুমের ওই দস্তাদস্তির আওয়াজ সেই পুলিশ অফিসারের কানে গিয়ে পৌঁছায়। এখন তারা সবাই যখন মাইকেলের দিকে ছুটে যেতে যাবে ঠিক ওই মুহূর্তে অন্য একটা জাম্বি আচমকা কোথা থেকে যেন এসে ওই প্রেগনেন্ট মহিলার উপর হামলা করে বসে। তবে এখানে পুলিশ অফিসারটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাম্বিটাকে জাপটে ধরে, কিন্তু জাম্বিটার পাশবিক শক্তির সামনে অফিসার একা কিছুতেই পেরে উঠতে পারছিল না। এই মরণপণ লড়াই দেখে অ্যানা নিজের সমস্ত সাহস বুকে জুগিয়ে অফিসারের পড়ে থাকা বন্দুকটা তুলে নেয় এবং জাম্বিটাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়ে দেয়। জাম্বিটা খতম হতেই তারা সবাই এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে লিফটে গিয়ে ওঠে এবং উপরের ফ্লোরে যাওয়ার জন্য বোতাম চাপে। কিন্তু যখনই তারা দ্বিতীয় তলায় গিয়ে লিফটের দরজা খুলে অমনি তাদের চোখের সামনে 3 জন সিকিউরিটি গার্ড হাতে বন্দুক উঠিয়ে জমের মতো খাড়া হয়ে থাকে। আর তখনই আমরা জানতে পারি যে এই 3 জন সিকিউরিটি গার্ড আসলে পুরো শপিং মলটাকে নিজেদের কবজা বা নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। এখানে ওই গার্ডের যে লিডার ছিল যার নাম সিজে, সে এই নতুন দলটিকে সোজাসুজি বলে দেয় যে তোমরা এখান থেকে এক্ষুনি কেটে পড়ো, কারণ তোমাদের ফালতু ঝামেলার জন্য আমরাও বিপদে পড়তে পারি। তখন মাইকেল সিজেকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করে এবং তাকে পরিষ্কার জানায় যে নিচে পুরো শপিং মল জাম্বিতে গম গম করছে, আমরা এখন নিচে পা বাড়ালে নির্ঘাত মারা পড়বো। কিন্তু সিজের তাতে কিচ্ছু যায় আসে না এবং সে এই দলটিকে দ্বিতীয় তলায় আশ্রয় দিতে পরিষ্কার ভাষায় না করে দেয়। তখন অ্যান্ড্রু নিরুপায় হয়ে সিজের কাছে হাত জোর করে অনুরোধ জানায় যে ভাই, দয়া করে আমাদের একটু সাহায্য করুন। আমার স্ত্রী এখন গর্ভবতী আর ও যদি এই নরকের মধ্যে বাইরে থাকে তবে ওর সাথে সাথে আমার অনাগত সন্তানটিও পৃথিবীর আলো দেখার আগে শেষ হয়ে যাবে। এবার সবার এমন আকুতি মিনতি আর করুণ অবস্থা দেখে শেষ
পর্যন্ত সিজের মন গলে এবং সে তাদের ভেতরে ঢোকার অনুমতি দেয়। তবে সে একটা কঠিন শর্ত জুড়ে দেয়, আর সেই শর্তটা ছিল ভেতরে পা রাখার আগেই তাদের প্রত্যেকের হাতে সমস্ত অস্ত্রশস্ত্র গার্ডদের হাতে জমা দিয়ে দিতে হবে। তখন জীবন বাঁচানোর জন্য আর কোনো পথ খোলা না থাকায় তারা সবাই বাধ্য হয়ে নিজেদের বন্দুক অস্ত্র সিজের হাতে তুলে দিয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করে। ভেতরে আসার পর তারা সবাই মিলে টেলিভিশনের খবরের উপর চোখ রাখে। সেখানে তারা দেখতে পায় যে পুরো দেশ জুড়ে এই জাম্বি এক মহামারীর রূপ নিয়েছে এবং এই মরণঘাতী ভাইরাস একজন থেকে অন্যজনের শরীরে ঝড়ের গতিতে ছড়াচ্ছে। সেই সাথে তারা সংবাদের মাধ্যমে জাম্বিদের খতম করার একমাত্র গোপন ট্রিক্সও জানতে পারে, আর তা হলো এই জাম্বিদের শরীরের অন্য কোথাও আঘাত করে লাভ নেই। এদের স্রেফ মাথার খুলি লক্ষ্য করে গুলি চালালে এদের চিরতরে ঠান্ডা করা সম্ভব। এরই মধ্যে তাদের সাথে থাকা সেই অন্তঃসত্ত্বা মেয়েটির শরীরে কেমন যেন একটা অস্বস্তি আর বিটকেল অনুভূতি শুরু হয়। তাই সে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ তার স্বামীকে ইশারায় বাথরুমে ডেকে নিয়ে যায় এবং সেখানে নিজের হাতের জামাটা কোণে পর্যন্ত গুটিয়ে জাম্বির কামড়ে সেই রক্তাক্ত দাগটা দেখায়। সে তার স্বামীকে কাঁদতে কাঁদতে বলে যে ওই দানবটা আমাকে কামড়ে দিয়েছে এবং আমিও এখন জাম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি। স্ত্রীর মুখে এই সর্বনাশের কথা শুনে অ্যান্ড্রু কোনো মতে নিজের মনকে শক্ত করে তার বউকে শান্ত করার চেষ্টা করে এবং আশ্বস্ত করে বলে যে তুমি একদম ঘাবড়ে যেও না, তোমার কিছুই হবে না। তবে একটা কথা মাথায় রেখো, এই জাম্বির কামড়ের দাগটার ব্যাপারে তুমি ভুলেও দলের অন্য কাউকে কিচ্ছু বলতে যাবে না।